আসসালামু আলাইকুম। ৫ই জানুয়ারির সেই ভাষণ শুনে আসুন আপনার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তিনি তার শিকার সবথেকে আজকে একটা সমগ্র দেশ। ভুল কাজ করলো এদেশের আজকে। বাংলাদেশের কৃষক, যার শ্রমিক, জন্য ছাত্র, তার জনতা, এখনো সরকারি ও অনেক ঝামেলা অসরকারি এবং অনেক কর্মকর্তা কষ্ট হতে কর্মচারী হবে। থেকে শুরু কি করে কেউ দরকার রেহাই ছিল পাচ্ছে না। এগুলো পুলিশ করার? বাহিনী কেউ রেহাই পাচ্ছে না। এদের ধ্বংসের তো খেলা আর রক্তের খেলা ভিডিওটি দেখুন আজকে বাংলাদেশকে আর ক্ষত শুনুন কি বিক্ষত বলে করে তিনি। দিচ্ছে। তোমাদের মনে এ আছে তো ইন্ডিয়া থেকে এগুলো ২০১৮ আপনাকে সালে বলবে ছাত্রদের একটা মোটামুটি। কোটা আন্দোলন কারণ শুরু হয়। আমি তো সে ছাত্র আন্দোলন বাংলাদেশে একদিন না একদিন আমি আসতেই হবে। তাদেরকে কিছুই বলিনি, বরং কোটা অ্যারেঞ্জ বন্ধ করে ইলিজিবিলিটির দিয়েছিলাম। জন্য সে তাদের দাবি এখন পূরণ বাংলাদেশে করেছিলাম। আসতে পারবে না আমি মনে এরপরে করি। মুক্তিযোদ্ধা কয়েকটা পরিবার একটা কোর্টে মামলা করে, তার একটা রায় হয়। সেই রায়ের যখন কোটা আবার চালু করে, আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই। প্রকৃতপক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না। কোটা কিন্তু এটা যে কোটা আন্দোলনকারীদেরকে আন্দোলন ছিল থামানো না, যেত এটা যে অন্যভাবে, ছিল কিন্তু একটা ভিন্ন তাদেরকে ষড়যন্ত্র, মেরে সেটা আমি গুলি বারবার করে বলেছি। তাদের এটা কখনো ছিল থামানো সেই যায় না, একজন এটা তারা ক্ষমতার জানতো না। লোভী, তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, পুলিশ হত্যা, সাংবাদিক হত্যা, আজকের সাংস্কৃতিক লাইভটি কর্মী ছিল তার জন্য হত্যা, জীবনের সারা সব দেশটাকে থেকে ক্ষত একটা বড় বিক্ষত ভুল। করা, আগে একটি ভুল করেছিল, অর্থনীতিকে কিন্তু ধ্বংস এবারও করা। আর একটি ভুল করে ফেললো। আমাদের মহান কিছু নেতা করার নাই, কারণ জাতির পরিস্থিতির কাছে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিকার। তার তাই বলে জীবনটাকে যে উৎসর্গ তিনি করেছেন এরকম বাংলার জনগণের জন্য। একটি কাজ করবেন এটি সেই ছাত্র বাংলাদেশের জীবনে মানুষ কখনো আশা যখন করেনি। পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়, তারই প্রতিবাদ তিনি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন। আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি। এবং বাংলাদেশ ছাত্রলীগ, তমুদ্দুন মজলিস সহ আরো কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন, আমি তাদের আজকে স্মরণ করি। সালাম, বরকত, জব্বার যারা জীবন দিয়েছেন, রক্তের অক্ষরে বলে গেছেন, আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু। ধাপে ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয়। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে, সেই বাংলাদেশকে তিনি মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যে একটা স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখন আসে আঘাত। ৭৫ ১৫ই আগস্ট। ওই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর। তখনও এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে। ১০ই জানুয়ারি ১৯৭২ সালে তিনি প্রত্যাবর্তন করেন। এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি, বা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি। এই ছোট বাড়িটা, যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গেড়ে তিনি এই বাড়িটা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতেই ১৫ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে হত্যা করে। আমার ৩ ভাই,
সকলেই আমার ছোট। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল, যার বয়স ছিল মাত্র ১০ বছর। তাদেরকে তো কেউ নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনিও জীবন হারান। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, তাকেও হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই সাথে যুবনেতা শেখ ফজলুল হক মনিকে হত্যা করে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, তাকেও হত্যা করে। আব্দুর রব সানিবাদ, যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার ১০ বছরের ছেলে আরিফ, ১৩ বছরের মেয়ে বেবি, ৪ বছরের নাতি সুকান্ত সহ ওই পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। ১৫ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। প্রতিটি সংগ্রাম, মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে। ৭৫ এর পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করি, সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি। বারবার আঘাত এসেছে, একের পর এক কূ হয়েছে, হত্যা, কূ, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। ১৫ই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। ৬টি বছর প্রবাসে আমরা কাটাই। এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে আসতে, বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি। যে দেশে আমার পিতামাতার ঘাতকের দল, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, তাদের বিচার করা যাবে না। অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা, মা, ভাইয়ের বিচার চাইতে পারবো না। সেই বিচারহীনতার সংস্কৃতি ছিল বাংলাদেশে। যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল। মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করত। সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়। মুক্তি দেওয়া হয়েছিল তখন। সেই অবস্থায়ও কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে। যে আদর্শ নিয়ে, যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। যে আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল। এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম। ১ম বার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি। এরপর আসতে পারিনি। আবার বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতির দেশ হয়েছিল। প্রায় ৮ টি বছর সময় নষ্ট হয়। ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ৩০০ সিটের মধ্যে ২৩৩ টা সিট পায়। বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়, যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী ২০২০ সালে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২০২১ সালে উদযাপন করি, তখনই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় এবং জাতিসংঘ স্বীকৃতি দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, সে ভাষণও ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে দেয়। কারণ যে ভাষণ পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক, অসামরিক নেতারা ভাষণের মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। সেই ভাষণগুলির মধ্যে প্রায় ২৫০০ বছরের সকল ভাষণের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয়। আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে তার স্থান পেয়েছে। বাংলাদেশে এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিষিদ্ধ করেছে, কিন্তু আন্তর্জাতিকভাবে তো তার স্বীকৃতি পেয়েছে। ২১শে ফেব্রুয়ারি
সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। যেটা আওয়ামী লীগ সরকার এসেই আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম এবং ইউনেস্কো কর্তৃক সেটা স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশের উন্নয়ন এটা তো শুধু একথা তো কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি। এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য। আমরা দেশের ছেলে-মেয়েদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ সমাজ যারা এদেশের একদিন কর্ণধার হবে, তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম। যেখানে ছিল অনবৎ সেশন জট। সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষার পরিবেশ তৈরি করি। সাথে, সাথে ব্যাপকভাবে যাতে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি হয় তার জন্য আমি সমস্ত কিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। আমাদের দেশে মাত্র একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল। কোনো মোবাইল ফোন ছিল না, ডিজিটাল ফোন ছিল না। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং টেলিভিশন, রেডিওকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া। ব্যাংক, বিমা, আর যে বিমান থেকে শুরু ধানমন্ডির করে কথা প্রতিটি বলল প্রতিষ্ঠান তিনি, বেসরকারি খাতে ধানমন্ডির উন্মুক্ত বাড়ির করে কথা, দিয়েছিলাম একটা লক্ষ্য আজকে নিয়েই এই কথাটা বলে যে তার আমাদের তরুণ বাড়িটাকেও সমাজের আজকে হারাই ফেললো। কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেই লক্ষ্য নিয়েই। আমাদের দেশের উন্নয়নের যত পরিকল্পনা আমরা নিয়েছি, সে পরিকল্পনাগুলি ছিল একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত। আমার গ্রাম, আমার শহর। সেভাবে যেন প্রত্যেকটা গ্রাম গড়ে ওঠে এবং প্রত্যেকটা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায়, সেই ব্যবস্থাও আমরা করেছিলাম। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা ডিজিটাল সেন্টার খুলে দিই। সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমাদের দেশে একসময় মানুষ কোনো ইন্টারনেট ব্যবহার করত না। আজকে ১৩ কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। মোবাইল ফোন ছিল না। সেই মোবাইল ফোনও উন্মুক্ত করে দিই এবং এখন ১৮ কোটি সিম ব্যবহার হয় এবং এর জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি। কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি। স্কুলে, স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস ব্যবস্থা করা হয়েছে। ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আমরা উৎক্ষেপণ করেছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে উঠুক সেটাই চেয়েছি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৬ সালে সরকার এসেই নির্মাণ করি। যাতে করে বিজ্ঞানের দিকে মানুষ ঝোঁকে, গবেষণায় প্রতি মনোযোগী হয়। কারণ বিজ্ঞানের বিকাশ ছাড়া কখনো কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। সেজন্য এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এরপরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, আ এভিয়েশন এবং আম এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয়, বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি। মেডিকেল বিশ্ববিদ্যালয়, সবগুলি কিন্তু আওয়ামী লীগের করা, আওয়ামী লীগের হাতে গড়া। একটার পর একটা ইনস্টিটিউট করে দিয়েছি। ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে। পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হওয়া শুরু করে। ছেলেমেয়েরা যথাযথভাবে মেধার ভিত্তিতেই কিন্তু চাকরি পেয়েছে, কাজ পেয়েছে। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়ে যেখান থেকে বিনা জামানতে ঋণ নিয়ে সবাই যেন কাজ করতে পারে, কর্মসংস্থান ব্যবস্থা যাতে হয়। ব্যাপক হারে যেন বিদেশি বিনিয়োগ আসে সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিই এবং সেই বিনিয়োগ এসেছে। ২০০৯ সালে সরকার এসে আমি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি ২০১০ থেকে ২০২১। এটার লক্ষ্য ছিল বাংলাদেশকে আরো উন্নত করা। বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা। আধুনিক বিশ্বের সঙ্গে যাতে তাল মিলিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করা এবং সেটাই আমরা কিন্তু করেছিলাম। আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এর সবকিছুই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন, তাহলে আমরা কোথায় থাকতাম? পাকিস্তানের একটা প্রদেশ। পাকিস্তান আমলে একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি। একজন বাঙালি কিন্তু মেজর জেনারেল পর্যন্তও যেতে পারেনি। মাত্র মেজর হিসেবেই থাকতে পারত। একজন মাত্র কর্নেল ছিল। পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোনো উচ্চশিক্ষার সুযোগই ছিল না। এমনকি বিদেশে যেতে হলে ওই পাকিস্তানের রাজধানীতে যেয়ে
বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো। আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো। সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে। ৬৯ সালে যখন আমি বিদেশে যাই, ওই করাচিতে যেয়ে থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয়েছে। কিন্তু দেশ স্বাধীন হবার পরে তো সেটা ছিল না। আমদানি-রপ্তানি ব্যবসা পূর্ববঙ্গে কেউ করতে পারত না। ওই পাকিস্তানে যেয়েই করতে হতো। কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই সকল সুযোগ আমরা পেয়েছি। আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস। এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে। সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল ৭৫ এর পর। এরপরে আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না। ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ। আজকে অন্তত আমরা বলতে পারি, জাতির পিতা স্বাধীনতার পর যুদ্ধ-বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন, তখনও কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন। বিনামূল্যে কাপড়-চোপড় দিয়েছেন। প্রত্যেক বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে দিয়ে গেছেন এবং পথ দেখিয়ে দিয়ে গেছেন। আর তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে কিন্তু উন্নত করেছি। আজকে আমরা বিনামূল্যে পুস্তক দিতাম ১লা জানুয়ারি। আমার প্রশ্ন, এবছরে কেন এখনো বই দিতে পারল না? ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে। এখনো বই দিতে পারেনি। অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী, তখনও আমরা ঠিক ১লা জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো। তাদের পড়াশোনা, স্কুলে যাওয়া বন্ধ ছিল, অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে একটা ক্লাসগুলি সেটা তুলে ধরা তাদের কাছে। ঘরে বসে আমার ঘর আমার স্কুল, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছিলাম। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে শুরু করে সবগুলি কিন্তু উন্নতি আমরা করেছি। মাদ্রাসার শিক্ষার উন্নতি করেছি, স্বীকৃতি দিয়েছি। কওমি মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি এবং অনেক মাদ্রাসা আমরা সরকারিকরণ বা সেগুলি আমরা স যাতে আমাদের সব রকম সহযোগিতা পায় সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমাদের শিক্ষা যাতে কোনোমতে ক্ষতি না হয়, প্রত্যেকটা ছেলেমেয়ে যাতে স্কুলে যেতে পারে। প্রাইমারি শিক্ষা আমরাই প্রতিষ্ঠিত করি এবং সেই সাথে মায়ের নামে আমরা একটা বিশেষ অনুদান পাঠাতাম বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য। উপবৃত্তি দেওয়া, বৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম। যাতে আমাদের গরিব মেধাবী ছেলেমেয়েরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে, সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম। ৪ কোটির উপর শিক্ষার্থী এই সুযোগ পেত। এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আমরা যখন দেশে ফিরে আসি ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন। আমরা ২ বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে। এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য। আর সেই ট্রাস্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি দিতাম। কম করে হলেও ৳৫০০, উপরে ৳২,০০০। মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল। ১৮০০ শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম। তাছাড়া অনেক দুস্থ এবং গ্রেনেড হামলা আহত, নিহত পরিবার তাদেরকে মাসোহারা দিতাম। কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকেই ৫ কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে।
যেখান থেকে কোভিডে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা। তো আমরা ভিডিওটি ভালো ভূমিহীন লাগলে গৃহহীনদের ঘরবাড়ি সবাই করে দিই। বঙ্গবন্ধু মেমোরিয়াল সাবস্ক্রাইব ট্রাস্ট থেকে করে ৫ দিয়েন কোটি টাকা দিয়ে এরকম আমি নিউজ বিশেষ পেতে। তহবিল গঠন করে দিই। যেখানে ধন্যবাদ জমি পাওয়া যেত সবাইকে না, সেই জমি ভিডিওটি ক্রয় দেখার করে জন্য। ভূমিহীন গৃহহীন মানুষকে ঘরবাড়ি করে দেওয়া।